হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 6, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এইচএস। তো পেজ নম্বর হলো 199। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমে আমরা এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, তো টি এফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লিখব। তো দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ। পৃথিবীতে খুব কমই জল আছে, এটা অবশ্যই ফলস হবে, কারণ কেপলার ওয়াজ সারপ্রাইজ টু সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কভারেড উইথ ওয়াটার। তো কেপলার পৃথিবী জলে ঢাকা দেখে অবাক হয়েছিলেন। কেপলার ফাউন্ড হিজ আইস ওয়ার ক্লোজিং হোয়েন দ্য ইন্টারেট ইনটু দ্য আর্থ অরবিট। কেপলার পৃথিবীর কক্ষপথে প্রবেশ করার সময় তার চোখ বন্ধ দেখতে পেয়েছিলেন, তো এটা অবশ্যই ফলস হবে। তো সাবজেক্ট স্টেটমেন্টটা লিখব, কেপলার আইস ওয়ার ক্লোজিং হোয়েন দ্য ফেনি ইন্টারেট দ্য আর্থ গ্র্যাভিটি নট অরবিট। তো ফেরিটি যখন কক্ষপথে নয় পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করেছিল তখন কেপলার চোখ বন্ধ ছিল। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের, এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ওয়াজ কেপলার সারপ্রাইজ টু সি দ্য আর্থ কভারেড উইথ ওয়াটার। পৃথিবী জলে ঢাকা দেখে কেপলার কেন অবাক হয়েছিলেন? কেপলার ওয়াজ সারপ্রাইজড বিকজ অন দ্য মুন ওয়াটার ওয়াজ রোর অ্যান্ড ভেরি প্রিসিয়াস বাট দ্য আর্থ হ্যাড সো মাচ অফ ইট। তো কেপলার অবাক হয়েছিলেন কারণ চাঁদে জল বিরল এবং অত্যন্ত মূল্যবান ছিল, কিন্তু পৃথিবীতে এর পরিমাণ এত বেশি ছিল। ইট ওয়াজ ম্যাগনিফিকেন্স। হোয়াট ইজ কল্ড ম্যাগনিফিকেন্স অ্যান্ড হোয়াই। তো এটা অসাধারণ ছিল, কাকে অসাধারণ বলা হয় এবং কেন? দ্য আর্থ ফেরি ওয়াজ কল্ড ম্যাগনিফিকেন্স বিকজ ইট ওয়াজ 3 times বিগার দেন দ্য মুন ফেরিস। তো পৃথিবীর ফেরিটিকে অসাধারণ বলা হয়েছিল কারণ এটি চাঁদের ফেরিগুলির চেয়েও 3 গুণ ছিল। এরপরে আলোচনা করব দুয়ের দিকে যে পয়েন্টটি আছে, পয়েন্টটির কোশ্চেন আনসারগুলি। তো প্রথমে এ দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্য লিটিল কাইট থট ইট কুড নট। ছোট্ট চিলটি ভেবেছিল যে এটি পারবে না ফ্লাই, মানে উড়তে পারবে না। রাইট আনসার হবে বি। দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটিল কাইট টু। বড় চিলটি ছোট চিলটিকে বলল চেষ্টা করতে, আর কি ট্রাই করতে। তো এরপরে আমরা বি দাগের আলোচনা করব। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। তো পোয়েম থেকে ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য ট্রাঙ্কুয়েল স্কাই। তো বড় চিলটি শান্ত আকাশের দিকে উঠে গেল। দ্য লিটিল কাইট কুড নট ডেয়ার টু ফ্লাই হোয়েন হি লুকড অ্যাট দ্য আদার কাইটস হাই ওভার হিজ হেড। তো ছোট চিলটি তার মাথার উপরে থাকা অন্যান্য চিলগুলির দিকে তাকালে উড়তে সাহস করতে পারল না। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের, এখানে টিএফ বসাবো। দ্য বিগ কাইট থট দ্যাটস দ্য লিটিল কাইট উইল নেভার লার্ন টু ফ্লাই। তো বড় চিলটি ভেবেছিল যে ছোট চিলটি কখনোই উড়তে শিখবে না, এটা অবশ্য ট্রু হবে। টি লিখবো, দ্য বিগ কাইট ব্যাট গুড বাই টু দ্য লিটিল কাইট। তো বড় চিলটি ছোট চিলটিকে বিদায় জানিয়েছে, এটা অবশ্য ট্রু হবে। তো এখানে আমরা টি লিখবো, টি বা ট্রু লিখবো। ওকে, এরপরে দেখো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে,
তো আমরা আনচিনটির কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। দেখেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। জনগণ মন ওয়াজ ফার্স্ট সাং বা ইন 1911 অ্যাট দ্য ক্যালকাটা সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। দ্য সং হুইচ হ্যাজ দ্য ইকুয়াল স্ট্যাটাস উইথ দ্য ন্যাশনাল অ্যান্থেম ইজ বন্দে মাতরম। তো জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা সম্পন্ন গানটি হলো বন্দে মাতরম। বন্দে মাতরম ইজ অ্যান ওডে টু দ্য মাদারল্যান্ড। তো বন্দে মাতরম মাতৃভূমির প্রতি একটি স্রোত। এরপরে বি দাগের আলোচনা করব, টিএফ বসাবো। রবীন্দ্রনাথ কম্পোজেস বোথ দ্য ন্যাশনাল অ্যান্থেমস অ্যান্ড দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। তো রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত এবং ভারতের জাতীয় সঙ্গীত উভয়ই রচনা করেছিলেন, এটা ফলস হবে। দ্য কমপ্লিট সংস অফ জনগণ মন কনসিস্ট অফ 5 স্ট্যান্স। তো জনগণ মন এই সম্পূর্ণ গানটি 5টি স্তবক নিয়ে গঠিত, এটা অবশ্যই ট্রু হবে, টি লিখব। বন্দে মাতরম ওয়াজ সাং আর্লিয়ার দেন জনগণ মন। তো জনগণ মন এর আগে বন্দে মাতরম গাওয়া হয়েছিল, এটা অবশ্যই ট্রু হবে। এরপরে সি দেখেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন। হু রোড দ্য ন্যাশনাল সংস অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? হোয়েন ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড অ্যান্ড হোয়ার। এটি প্রথম কখন এবং কোথায় প্রকাশিত হয়েছিল? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোড দ্য ন্যাশনাল সংস অফ ইন্ডিয়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় সঙ্গীত প্রথম লিখেছিলেন। It was first published in 1882 in his novel আনন্দমাত। তো এটি প্রথম 1882 সালে তার আনন্দমাত উপন্যাসে প্রকাশিত হয়েছিল। নাম্বার 2, in which language India's national anthems is originally written? What does the anthems convey? ভারতের জাতীয় সঙ্গীত মূলত কোন ভাষায় রচিত? এই সঙ্গীতটি কি বোঝায় আর কি? দ্য ন্যাশনাল অ্যান্থেম ইজ অরিজিনালি রিটেন ইন বেঙ্গলি। ইট কনভেজ দ্য আইডিয়া অফ ইউনিটি ইন ডাইভার্সিটি। তো জাতীয় সঙ্গীত মূলত বাংলায় রচিত, এটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাটি প্রকাশ করে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস ইন এগ্রিমেন্টস উইথ দেয়ার সাবজেক্ট। তো এভরি ওয়ান ইজ পারসন টুডে ইন দ্য ক্লাস। নাইদার হিজ ফাদার নর হিজ মাদার, তো ইজ অ্যালিফ হবে। তো দুটোতে আমরা ইজ বসাবো। এরপরে দেখো 5 দাগের, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোইং আর আলস উই হ্যাভ লস দ্য ম্যাচ। তো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। ডিড ইউ নট হিয়ার দ্য বেল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এরপরে দেখো 6 দাগের, এখানে আমরা সাফিক্স বা প্রিফিক্স ইউজ করব। সাফিক্স এখানে দেখো হ্যাপি আছে, তো আনহ্যাপি, রেগুলার, ইররেগুলার। ওকে, এরপরে 7 দাগের, ডু অ্যাজ ডাইরেক্টেড। তো মেরি হ্যাড এ লিটিল ল্যাম্প। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ বসালাম, লিটিল। আই অ্যাট অ্যান অ্যাপেল, তো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো রিতেশ ইজ নট গোয়িং টু স্কুল বিকজ হি ইজ ইল। তো এটা আইডেন্টিফাই দ্য লিঙ্কার ইউজ করব। তো লিঙ্কারটা ইউজ করব, বিকজ ইউজ করব এখানে। ওকে, তো রিতেশ ইজ নট গোয়িং টু স্কুল, এখানে বিকজটা হবে লিঙ্কার। ওকে, এরপরে দেখো গিভ মি কাপ অফ টি। তো পুট দ্য আর্টিকেল হোয়ার নিডেড and rewrite the sentence. তো give me a cup of tea. ওকে, এরপরে দেখো 5 দাগের, will you please shut the window। তো rewrite the sentence by replacing the underlined words with its antonyms। তো শার্টটার অ্যান্টোনিমস বিপরীত শব্দ হবে। বন্ধ করার বিপরীত খোলা, তো ওপেন হবে। তো will you please open the window।
মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড হ্যাপি। তো আই ফিল হ্যাপি হোয়েন আই অ্যাম উইথ মাই ফ্যামিলি। তো এরপরে 8 দাগের তো আনসিন থেকে খুঁজে খুঁজে লিখতে হবে আইডিয়া মানে ধারণা। তাহলে এখানে কনসেপ্ট হবে পোয়েমস কবিতা, স্টানজাস স্তবক। এরপরে 9 দাগের রাইট দ্য স্টোরি অ্যাবাউট 60 ওয়ার্ডস ফলোইং দ্য পয়েন্টস অ্যাট সুইটেবল টাইটেল অফ ইট। তো এখানে একটি 60টা শব্দের মধ্যে আর কি একটা সুন্দর একটা স্টোরি রাইটিং লিখবো। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে। তো প্রথমে আমরা একটা টাইটেল দিতে পারি দ্য লিভিং আইল্যান্ডস। তো জীবন্ত দ্বীপ আর কি। তো এ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ান্স ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড। তো একবার একজন নাবিক এবং তার বন্ধুরা একটি দ্বীপে অবতরণ করলেন। দে স্টার্টেড কুকিং ফুড। তো তারা খাবার রান্না করতে শুরু করলেন। সাডেনলি হঠাৎ দ্য আইল্যান্ড শুক। হঠাৎ যেন দ্বীপটি কেঁপে উঠল। টু দেয়ার শুক ইট ওয়াজ নট অ্যান আইল্যান্ডস বাট এ জায়েন্ট সি ক্রিয়েচার। তাদের অবাক করে দিয়ে বলল যে এটা কোনো দ্বীপ নয়, বরং এটা একটা বিশাল সমুদ্র প্রাণী। রিয়েলাইজিং দ্য ডেঞ্জার্স দ্য সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস কুইকলি রান ব্যাক অ্যান্ড জাম্পেড ইন্টু দেয়ার শিপ। তো বন্ধুরা এবং তার নাবিকরা আর কি বিপদ বুঝতে পেরে দ্রুত দৌড়ে তাদের জাহাজে ঝাঁপিয়ে পড়ল। দে লেফট দ্য সি ক্রিয়েচার বিহাইন্ড অ্যান্ড sailed ওয়ে সেফলি। তো তারা সমুদ্র প্রাণীটিকে পিছনে ফেলে নিরাপদে চলে গেল। তো এখানে 60টা শব্দের মধ্যে যেটুকু বলছে, তো 60টা শব্দের মধ্যে আমরা আলোচনা করলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।